স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। বাঙালি লেখক লেখিকাদের কিছু অসাধারণ গল্প রচনা দিয়ে নির্মিত গল্পের বাইপাসে আপনাদের সকলকে আবার স্বাগত। আজ শুনবেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর। তারাদাস বন্দ্যোপাধ্যায় তাঁর জন্ম 1947 সালের 15ই অক্টোবর। বাবার মতোই করেছেন শিক্ষকতা। তারানাথ তান্ত্রিক ছাড়াও লিখেছেন কাজল, তুমি আছো তাইয়ের মতো নাম করা অনেক উপন্যাস। তাকে আমরা হারাই 2010 সালের 17 জুলাই। গল্পের সূত্রধর আমি রঙ্গিত। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শ্রমিক দত্ত। শুরু হচ্ছে জন্মান্তর। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে, আজ যেন বড্ড ফাঁকা। তারানাথ বসে একা হুঁকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো বসো, তোমাদের কথাই ভাবছিলুম। কিশোরী বলল, হঠাৎ আমাদের কথাই ভাবছিলেন যে বড়? হঠাৎ নয়, আজ সারাদিন কোনো কাজ নেই। অন্যদিন কোষ্ঠী না করালেও হাত দেখাতে 2-4 জন এসেই যায়। অন্য সময় দিনের খরচাটা যা কিছু করে হলেও, কিন্তু আজ 1 পয়সাও আমদানি নেই। হাত পা কোলে করে বসে থেকেও বিরক্তি ধরে যাচ্ছিল। এই তোমরা আশায় বাঁচলুম। বললাম, কিন্তু আমরা তো খদ্দের নই। নাই হলে পয়সা নয় নাই পেলুম, কিন্তু আড্ডা দিয়ে তো বাঁচবো। আরে তোমাদের তো বলেইছি, পয়সা কম উপার্জন করিনি জীবনে। বৈষয়িক লোক হলে অনেক কিছু জমিয়ে ফেলতে পারতুম। পয়সার মায়া নেই আমার, ওই দিন চলে গেলেই খুশি। আর যাওয়ার সময় কটা পয়সাই বা গাঁটে পেতে নিয়ে যেতে পারবো বলো? চারি পেয়ালায় চা নিয়ে এলো। তারানাথ পাকা মজলেশি লোক। চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হওয়ার পর কিশোরী বলল, ভালো কথা, আজকের কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গেছে দেখলাম। খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতায় এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে এক পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি, তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলছিল। আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল। এতদিন প্রাণের ভয় কিছু বলেনি, কিন্তু পুলিশি জেরার চাপে আর বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতিতে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়ে গেল। আমি বললাম, সত্যি মেয়েটার কোনো দোষ নেই, প্রাণের ভয় তো সবারই আছে। তাছাড়া চোখের সামনে একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে, ওহ, ভাবা যায় না। কিশোরী বলল, ঠিকই বলেছ। খুনের প্রত্যক্ষদর্শীর কি অবস্থা হয় সেটা সত্যি জানা দরকার, কিন্তু কেই বা বলতে পারে? আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তাকিয়ে রইলাম। বলে কি তারানাথ? ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয়। তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞাসা করল, কিন্তু কি করে বলবেন? তারানাথ গম্ভীর গলায় বলল, কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপার একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সেই খুনের জন্য কারোর ফাঁসি হয়নি।
আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে গল্পটা? তাহলে বলি নাকি? শোনবার জন্য আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল। তারানাথ এক কোলকে তামাক সেজে বলতে শুরু করলো। বছর 10 আগের কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্ন ধারণ করে সেই বিপদ কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতা বশতই হোক কিংবা আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ ও ভালো গল্প বলিয়ে লোকও বটে। আমাদের আলাপ খুব জমে উঠেছিল। একদিন সন্ধ্যাবেলা দেখি অমরবাবু এসে উপস্থিত। উনি অন্যমনস্ক ছিলেন বটে। কোনো চিন্তায় মগ্ন থাকলে যেরকম হয়। চা খাচ্ছেন, হ্যাঁ ও করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললুম, আপনার কি হয়েছে বলুন তো? কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কিছু ভাবলেন এবং বললেন, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্যরা হয়তো হেসে উড়িয়ে দেবে, কিন্তু কিন্তু আপনিই হয়তো বুঝতে পারবেন। আহা, বেশ তো, খুলে বলুন। আমার এক বাল্যবন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্যে। অনেকদিন বিয়ে হয়েছে বটে, কিন্তু একটি বই সন্তান হয়নি, মেয়ে সন্তান। নাম সুবলা। এখন তার বয়স 13। মেয়েটি দেখতে খুব সুন্দরী, পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী, গোড়া লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায়। সবই ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হলো। কি হয়েছে? সুবলা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে, যার কোনো মানে হয় না। এমন সব অসংলগ্ন কথা যে বিজয় খুব ভয় পেয়ে গেছে। সে সন্দেহ করছে সুবলার মাথায় হয়তো মস্তিষ্ক বিকৃতির কোনো সমস্যা দেখা দিয়েছে। কি ধরনের অসংলগ্ন কথা? মানে অশ্লীল কিছু? আদেও না। সবার সামনে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে যেন অদ্ভুত কথা বলছে। সে কথাগুলো কি? সে ঠিক বলে বোঝানো যাচ্ছে না। আপনি চলুন না একবার। আপনি তো নানান রকম বিষয় জানেন। হয়তো হয়তো আপনাকে দিয়ে একটা বিজয়ের উপকার হবে। সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার ওকে দেখুন। বিজয়বাবু কোথায় থাকেন? এই কাছেই, অবিনাশ দত্ত লেনে। বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে। কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে এখন। ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব খন। তৈরি থাকবেন। পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে একটা পাক ধরেনি বা কপালে একটা ভাঁজ পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই। আমার এই একমাত্র মেয়ে সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমার আর কোনো সান্ত্বনা থাকবে না। শুনেছেন তো সব অমরের কাছে। মেয়েটিকে একবার ডাকুন তো দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য বাবু ঠিকই বলেছিলেন, মেয়েটি অপূর্ব সুন্দরী। বাড়ন্তকরণের জন্য সত্যিকারের বয়সের চাইতেও অনেক বড় দেখায়।
সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে দাঁড়ালাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়, আমাদের তন্ত্র সাধনায় কিছু কিছু অতি লৌকিক দেহ বর্ণনা আছে। সুবালার শরীরে সেগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু বললেন না। আমি আদর করে সুবালাকে কাছে বসিয়ে গল্প করতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই। কিছু বাদে বিজয়বাবুকে বললাম, যান, ওকে ভেতরে দিয়ে আসুন। যাও তো মা, ভেতরে গিয়ে বলো মাকে খাবার পাঠাতে, কেমন? সুবালা চলে যেতে আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি। এটা পাগলামির পূর্বাভাস না। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলবো না, কিন্তু অন্যের চেয়ে আপনার মেয়ে কিছুটা আলাদা হবেই। এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যা তার একদমই মনোপুত হয়নি। তা আমি কি করতে পারি? মেয়ের শরীরে তো কোনো অপদেবতা ভর করেনি যে আমি মাদুলি দিয়ে বা যজ্ঞ করে তা সারিয়ে উঠতে পারি। সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলুম। এমন সময় ভেতরের বাড়িতে একটা হইচইয়ের শব্দ পাওয়া গেল। কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। সেই ঘর থেকে গোলমাল লক্ষ্য করা যাচ্ছে। বিজয়বাবু তাড়াতাড়ি উঠতে উঠতে বললেন, ওই সুবালা বোধহয় আবার ওরম করছে। আসুন ঠাকুরমশাই, আমার সঙ্গে দেখে যান। দরজার বাইরে থেকে দাঁড়িয়ে উকি দিলুম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থায় বিড় করে কি যেন বলছিল। আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনেই মেয়েরা ঘরের এক পাশে সরে গেল। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম, সুবালা, সুবালা। শুনতে পেল কিনা বোঝা গেল না। অন্তত বাইরে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। মনে মনে ইষ্ট নাম স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কিছু ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু স্বরে বললাম, বলো মা, কি বলছিলে? খোকা, খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি। পিছন থেকে কেউ একটা ঠেলে দিল আমার কোলে। খোকা, খোকাকে? আমার খোকা। তোমার ছেলে? মাথায় কি কষ্ট, মাথায় পাথর এসে লাগলো মাথায়। কে ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবার সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটা। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুয়ে দিন, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে আসুন তো, কথা আছে। বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? না, মানে ঠিক। বিজয়বাবু, আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, ও সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেগুলো আপনারা অসংলগ্ন বলছেন সেগুলোর আগের জন্মের কথা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। বিজয়বাবু, জাতিস্বর হওয়াটা
আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। তাহলে আমাদের এখন কি করা কর্তব্য? কিছুই নয়, এ ভাব আপনি কেটে যাবে। আমি আরেকটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়ার সাথে সাথে জন্মান্তরের স্মৃতি কমতে থাকে। একটা কথা বলুন তো, সুবালার কতদিন ধরে এরম চলছে? তা প্রায় বছর খানেক হবে। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 4-5 বছর বয়সে জেগে ওঠে, আর এই বয়সে মিলিয়ে যেতে দেখা যায়। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা আপনি সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে বিজয় চাটুর্যের বাড়ি মাঝে মাঝে গেছি। কখনো উনি বা অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোটের ওপর বলতে গেলে 2 বছর ধরে সুবালার গত জন্মে কি ঘটেছিল সে ধারণা করতে পারলাম। বিভিন্ন সময় আচ্ছন্ন অবস্থায় সুবালা যা বলেছিল তার ওপরে চোরাতালি দিয়ে আমরা সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে, কেন, নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। সে এক মর্মান্তিক ঘটনা। সুবালা প্রায় ঘোর অবস্থায় বলতো সে যেন তার ছেলেকে নিয়ে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে। মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম ওর কপালে বাঁদিকে একটা লম্বা দাগ। ওই পুরনো ক্ষত যখন শুকিয়ে যায় যেরকম দাগ রয়ে যায় সেরকম। খেয়াল করে দেখেছেন কি, আচ্ছন্ন অবস্থায় সুবালা যেখানে মাথায় আঘাত লাগার কথা বলে, এই দাগটাও ঠিক সেখানে। তাও কি হয়? গত জন্মের আঘাতের দাগ এ জন্মে ফুটে ওঠে? জানি না, তবে পৃথিবীতে যে অনেক কিছুই সম্ভব তা তো দেখতেই পাচ্ছেন। 2 বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই যে সুবালা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা, সম্ভবত কোনো টিলার ওপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে, খুনির নাম কি, তা আমরা কিছুতেই জানতে পারি না। এখানে সেই সুবালার কথা আটকে যেত। মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে বলে আমিও কখনো জোর করিনি। কিন্তু একটা কথা আমি বলে রাখি, মাতৃস্নেহ কি জিনিস তা আমি বুঝতে পেরেছিলাম। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, সেই জন্যই এখনো পর্যন্ত সে মা হয়নি। কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো, খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি যে আরতি এবার একটু কমে এলো। এইভাবে বছর 2 কেটে যাওয়ার পর সুবালা আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে উঠল। এখন তার বয়স হলো 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, আরে মশাই, একটা ভালো খবর আছে। বড় সড়ো একটা ভোজ আসন্ন। কি ব্যাপার,
গৃহিণী পুত্র মুখ দর্শন করবে নাকি? ধুর, আপনারও যেমন কথা, এই বয়সে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। কথা হচ্ছে এই যে আমাদের বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো। সুবালার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছে জব্বলপুর থেকে। প্রবাসী বাঙালি, ওখানেই ব্যবসা করে, বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে, নইলে বিজয় যা আর্থিক সঙ্গতি, তার ছেলের সাথে বিয়ে দেওয়ার হয়তো ব্যবস্থা করতো না। আপনি আসবেন তো ওই দিন? বিজয় আমাকে বলেছিল আপনাকে ওই দিন নিয়ে যেতে। আপনার মতো সৎ ব্রাহ্মণ ওই দিন উপস্থিত থাকলে মেয়ের আসলে মঙ্গল হবে। মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সাথে। এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর মেয়ে দেখানোর ব্যাপার, ভালো খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি ভোজন রসিক চিরদিনের, তোমরা তো জানোই। ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলুম। তখনও ছেলের বাবা এসে পৌঁছননি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাওয়ার এলো। বিজয়বাবু একবার সুবালাকে নিয়ে এসে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবালা মাথায় যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বলে কথা। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলুম। সুখী হও মা, সুখী হও। জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর কোনো দিন করিনি। বিজয় চাটুর্যে বললেন, ঠাকুরমশাই কিন্তু আজকে রাত্রিরে এখানেই খেয়ে যাবেন। মাংস চলে তো? খুব চলে। আমি ওই ঘণ্টানাড়া পুরুত নই। সবারই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। আর কেনই বা হবে না? বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়ে রেখে গিয়ে দারুণ প্রশংসা করেছেন। বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধে ঠিক 7টায় দরজার কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই একজন দোহারা সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, আসুন আসুন আসুন। হ্যাঁ, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। আমরা নমস্কার করলাম। সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটু নম্রতা থাকে। ইনি সে দলের নন, বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার দিয়ে আমাদের বললেন, চাটুর্যে মশাই, মেয়েকে আনুন। আমার হাতে অত সময় নেই, এক্ষুনি আবার উঠতে হবে, বুঝলেন না? কলকাতা এসেছিলাম একটা ব্যবসার কাজে, ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই। নইলে তো আর অত আশা হয়ে ওঠে না। এমন 2-4টি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলুম বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্ব দিক থেকে বিজয়বাবুর বিশেষ একটা সুবিধে হবে না। কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার জন্য। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। এক একজন লোক আছেন যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকমই লোক।
একটু বাদে ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতে তৈরি খাবার। সনাতন বাবু সেই সমস্ত স্পর্শ করলেন না, কেবল চা খেলেন 1 কাপ, আর অনর্গল মেয়ে দেখানোর জন্য চাপ দিতে লাগলেন। বিজয়বাবু মুক্তকচ্ছ হয়ে বারবার সে তারা বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অপব্য মানুষ খুব কমই দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা কোনা করেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ। একটি বিয়ের প্রাক্কথন হবে কিছুক্ষণ বাদে, একটি ভোজের আভাসও রয়েছে। কে জানতো কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়ির দিকে চুরির শব্দ হতেই বিজয়বাবু সুবালাকে হাত ধরে ঘরে নিয়ে আসলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম। হলপ করে বলতে পারি সে মুখে কোনো পাগলামি বা অস্বাভাবিকতা ছিল না। আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে সরে যাচ্ছি, অমরনাথ সরে বসার উদ্যোগ করেছে। হঠাৎ কেমন করে একটা আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফারিত, ঠিকাংশ উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখোচ্ছের দিকে। সনাতন বাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন, তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছি এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ হঠাৎ করে এত বছর বাদে আবার সুবালার এমন হবে কে জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। বলে কি সুবালা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, আহ, কি বলছিস? চুপ কর। কাকে কি বলা? সুবালা কাল নাগিনীর মতো বলছে টাকার জন্য না, টাকার জন্য খুন করেছিলি? দাদাকে মেরে শান্তি হয়নি? সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব, অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেরকম হয়। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি। সেই মুহূর্তে সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। অমর ভট্টাচ পার বলছে, চলে যান সনাতন বাবু, আপনি এখান থেকে চলে যান। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে দাঁড়িয়ে গিয়ে বললাম, বৌদিকে? সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন। বললেন, হ্যাঁ? বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? বলুন সনাতন বাবু, বলুন। সনাতন বাবু আর কোনোদিন কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর করে চিৎকার করে উঠলেন, সুবালা, করিস না, এই ওকে কেউ ধর ওকে। আমি চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখি সুবালা একটি বিরাট বটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনের দৃষ্টি।
আরো পেছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের নিমেষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে আমি বা বিজয় বাবু বাধা দেওয়ার আগে সুবালা ঝড়ের গতিতে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় পটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু মাটিতে পড়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পর মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 বাদে সুবলার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এই খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষীতেও কাজ হয়েছিল। সুবালা খালাস পেয়ে যায়। কত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফিরেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল। ভগবানের মার বড় সাংঘাতিক মার, বুঝলে? কোথা থেকে সনাতন মুখুজ্জিকে এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র ধপ করে চলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্প শেষ হলে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে। আজ সেও চুপ করে বসে রইল। বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ যাই, বুঝলেন? আর একদিন আসব। আজ গল্পের বাইপাসে শুনলেন তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর। রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিকের চরিত্রে সৌমিক দত্ত, সুবালার চরিত্রে দেবলীনা সাহা, সনাতন মুখোপাধ্যায়ের ভূমিকায় স্বস্তিক রয়, গল্প পাঠে গল্পের সূত্রধর এবং বিজয় চাটুর্যের ভূমিকায় রঙ্গিত হালদার, পরিকল্পনা পর্ব পরিচালনা কিশোরী এবং অমর ভট্টাচার্যের ভূমিকায় সায়ন্তন চক্রবর্তী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে স্বস্তিক রয়, পোস্টার ডিজাইনে রমিত। শেষ হলো আমাদের আজকের পর্ব। আগামী দিনে আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। আমাদের সঙ্গে থাকুন, গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।